বই হলো সঙ্গী, এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয়, কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর অ্যাসিড, ক্ষার ও লবণের এই চ্যাপ্টারের পার্ট 2 নিয়ে আজকে আলোচনা করব। আমরা এই চ্যাপ্টারটি পার্ট 1টি আলোচনা করতে করতে আগামীকাল গতকাল ঠিক ক্লাসের শেষ মুহূর্তে ইন্টারনেটের একটু সমস্যা থাকার জন্য ক্লাসটা অফ হয়ে গিয়েছিল। তো তারপর থেকেই আমরা আজকে শুরু করব। অ্যাসিড, ক্ষার, প্রশমন এবং পিএইচ, অ্যাসিড বৃষ্টি এইসব নিয়ে আজকে আলোচনা করব। আর এই চ্যাপ্টারের আজকেই আমাদের শেষ ক্লাস। আর আগামী ক্লাসে ছায়া টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেন, অ্যাসিড ও ক্ষার চ্যাপ্টার থেকে অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। আর এই ক্লাসের মধ্যে যারা নতুন রয়েছে তাদের জন্য একবার রুটিনটা, যে ক্লাস 10-এর সোম, বুধ, শুক্র এবং ক্লাস 9-এর মঙ্গল, বৃহস্পতি, শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে তোমরা ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে ওটি তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওতে যুক্ত হয়ে গিয়ে ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে। তাহলে আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, অ্যাসিড ও ক্ষারের নিরাপদ ব্যবহার এবং অ্যাসিড ও ক্ষারের ধর্মে জলীয় মাধ্যমের গুরুত্ব, অ্যাসিড ও ক্ষার জলীয় দ্রবণ কতটা তীব্র, কিভাবে জানা সম্ভব, এবং দৈনন্দিন জীবনে পিএইচের গুরুত্ব, অক্সাইড কি, জলের আম্লিকতা বৃদ্ধি, প্রশমন, অ্যান্টাসিড, লবণের শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ, আমরা এই কয়েকটি পার্ট নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত পার্ট রয়েছে অ্যাসিড ও ক্ষারের নিরাপদ ব্যবহার। অ্যাসিড আর ক্ষারের নিরাপদ ব্যবহারের মধ্যে আমরা প্রথমত অ্যাসিডটাকে নিয়ে একটু আলোচনা করি। তোমাদের মোটামুটি বইয়ে যেটা খুব সুন্দর দেওয়া রয়েছে সেটাকেই আমি পিকচার তুলে পিডিএফে অ্যাড করেছি, আর যেটা খুব বেশি এক্সট্রা কিছু দেওয়া রয়েছে সেটা তোমাদের হ্যান্ড রাইটিং করে একটা নোট করে সেটা পিডিএফ হিসাবে দিয়ে দিয়েছি। আচ্ছা, কি বলছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এগুলি ত্বক ও চোখের পক্ষে মারাত্মক ক্ষতি করে। এইগুলো থেকে সবসময়ের জন্য সাবধানতা বজায় রাখা দরকার। গাঢ় সালফিউরিক অ্যাসিড শরীরের কোনো অংশে পড়লে তা ভীষণ জ্বালা করে এবং ত্বক পুড়ে যায়। অ্যাসিড পড়লে ত্বক পুড়ে যায় সেটা আমরা জানি। বিভিন্ন বাংলা মুভি, হিন্দি মুভিতে দেখেছি হিরোইনের মুখে অ্যাসিড ছুড়ে দেয়। তাহলে অ্যাসিডের এই সব খারাপ গুণগুলো থেকে সবসময় সাবধানতা বজায় রাখা দরকার। তো সব ধরনের অ্যাসিড সব রকমের কাজ করে না, বিভিন্ন ধরনের অ্যাসিড বিভিন্ন রকমে ক্ষতি করে থাকে। যেমন এই HCl, HNO3, H2SO4 এগুলো ত্বক আর চোখের ক্ষতি করে। আর বিশেষত এই সালফিউরিক অ্যাসিডটা ত্বক পুড়িয়ে দেয়। আর ওই যে দেখবে যে হিরোইনের মুখে যে অ্যাসিডটা ছুড়ে দেয় সেটা হচ্ছে এই সালফিউরিক অ্যাসিড। এরপরে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে ত্বকে প্রচণ্ড জ্বালার সৃষ্টি হয়। এই ঘটনাকে অ্যাসিড পোড়া বলা হয়ে থাকে। তাহলে অ্যাসিড পোড়া বলা হয় কোন অ্যাসিডের কারণে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাকে আমরা HCl দ্বারা বলে থাকি। এই যে উপরে নাম ও সংকেত দুটো একসঙ্গে লিখে দিয়েছি। এরপরে জামা কাপড়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড পড়লে সঙ্গে সঙ্গে কাপড় জ্বলে যায়, কাপড়ের মধ্যে কাপড়টি জ্বলে সেখানে বড় একটা ছিদ্রর সৃষ্টি করে। তো অ্যাসিডের এই সব গুণ থাকার কারণে আমরা অ্যাসিড থেকে বিরত থাকবো সবসময়ের জন্য। ক্ষারও কিন্তু ঠিক ভদ্র মানুষ নয়, ক্ষারও কিছু কারবার ঘটিয়ে থাকে। যেমন বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রভৃতি তীব্র ক্ষার ত্বক ও চোখের পক্ষে মারাত্মক ক্ষতি করে থাকে। এটাও কিন্তু অনেকটা অ্যাসিডের মতো ক্ষার ব্যবহার হয়ে থাকে।
যেমন একটা জলজ্যান্ত উদাহরণ প্রত্যেকেই জানো যে এই সব ক্ষতিকারক পদার্থ হয়ে থাকে, যে স্নানের সময় কোনো কারণে যদি সাবান জল চোখে লাগে তাহলে চোখ ভীষণ জ্বালা করে। ত্বকের সাথে এই সব তীব্র ক্ষার লাগলে ত্বকের মানে ক্ষতের সৃষ্টি হয় এবং প্রচণ্ড জ্বালা করে। একে আমরা ক্ষারে পোড়া বলে থাকি। আমরা যে সাবান মাখলে আমাদের সাবানের ফেনা যেটা আমাদের সামান্য চোখে লেগে গেলে কিরকির করে গুলগুল করে, সেটা কেন হয়? কারণ ওই সাবানের মধ্যে ক্ষার থাকে বলে, আর খুব অল্প পরিমাণে ক্ষার থাকে, এই কারণে আমাদের ত্বক এবং চোখের কোনো সমস্যা হয় না। আর যদি ওই ক্ষারটাই একটু বেশি পরিমাণ হয়ে যায় তাহলে চোখের বা ত্বকের প্রবলেম হতে পারে। আর NaOH এর মতো ভীষণ ক্ষারের বাষ্প চোখের মারাত্মক ক্ষতি করে থাকে। তাই কোনো দ্রবণে NaOH যোগ করলে চোখকে সাবধান রাখা দরকার হয়ে ওঠে। কারণ NaOH যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা হচ্ছে খুবই বিষাক্ত এক প্রকারের ক্ষার। এরপর হচ্ছে অ্যাসিড ও ক্ষারের মধ্যে জলীয় মাধ্যমের গুরুত্ব। প্রথমত অ্যাসিডটা আমরা দেখে নিই কী বলছে। কোনো অ্যাসিড জলে দ্রবীভূত করলে আয়নে বিয়োজিত হয়। এর ফলে উৎপন্ন হাইড্রোক্লোরিক আয়ন জলের অণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোনিক আয়ন বা হাইড্রোকোনিয়ার আয়নে উৎপন্ন হয়ে ওঠে। জলের অনুপস্থিতিতে এই ঘটনাটা এটা হচ্ছে ঘটনা ঘটে না। এটা কেবলমাত্র জলের উপস্থিতিতেই ঘটে থাকে, জল ছাড়া এটা সম্ভব নয়। যেমন কিছু উদাহরণ দেওয়া রয়েছে যে H2SO4, HNO3, HCl প্রভৃতি জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে H3O+ উৎপত্তি হয়। যেমন H2SO4 এর জন্য এর সঙ্গে যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে H3O উৎপন্ন হবে। আর HNO3 এর সঙ্গে যদি H2O জল দেওয়া হয় তাহলে তাতেও H3O+ উৎপন্ন হয়ে থাকবে। এবং অ্যাসিড HCl এর সঙ্গে জল দিলে H3O+ উৎপন্ন হবে। তাহলে কোনো অ্যাসিডের মধ্যে জল দিলে কি উৎপন্ন হবে? যে H3O+ উৎপন্ন হবে। একে আমরা হাইড্রোনিয়াম আয়ন বলে থাকি। এবং কিছু কিছু অ্যাসিড আছে যেগুলো জলের মধ্যে অল্প বিয়োজন করে থাকে, যেমন ফর্মিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, অর্থোফসফরাস অ্যাসিড, এইসবের পাশে সংকেত দিয়ে দিচ্ছি। আর এগুলো কি জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত, মানে খুব সামান্য কাজ করে থাকবে। এরপর হচ্ছে ক্ষার জলীয় দ্রবণে এলে কি হবে? ঠিক অ্যাসিডেরই মতো হাইড্রোক্সিন আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হবে। ক্ষার যেমন আমরা NaOH যেটা হচ্ছে এক প্রকারের ক্ষার, একে যদি আমরা দ্রবীভূত করি জলের সঙ্গে সেটা তাহলে Na+ এবং OH- উৎপন্ন হয়ে থাকবে। এখানে দুটো উদাহরণ দিয়ে তোমাদের বোঝানো হয়েছে। নেক্সট, যে অ্যাসিড ও ক্ষার জলীয় দ্রবণ কতটা তীব্র কীভাবে জানবো? ধরো একটা জলীয় দ্রবণের মধ্যে কিছুটা অ্যাসিড দিয়ে দিলাম। সব অ্যাসিড সব রকমই কাজ করে না। কোনোটা খতরনাক অ্যাসিড, যেটা তোমরা অ্যাসিডের একবারে প্রথমে ব্যবহার জেনে এসেছো। কোনো অ্যাসিড শুধু চোখের ক্ষতি করে, কোনো অ্যাসিড ত্বক এবং চোখ দুটোরই ক্ষতি করে, কোনো অ্যাসিড ত্বকের বেশি ক্ষতি করে, আবার কোনো অ্যাসিড কাপড়ে পড়লে সেটা ফুটো হয়ে যায়। তাহলে বিভিন্ন ধরনের অ্যাসিডের বিভিন্ন ধরনের প্রভাব রয়েছে। তাহলে সেটা কীভাবে জানব? জলীয় দ্রবণে H+ আয়ন এবং OH- আয়নের সংখ্যা সমান হলে প্রসম। যদি কোনো দ্রবণে H+ আর OH- দুটো যদি সমান হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই। আবার বলছে OH- আয়নের থেকে H+ আয়নের যদি সংখ্যা বেশি হয় তখন সেই দ্রবণটি আম্লিক হয়ে ওঠে। আর H+ আয়নের থেকে যদি OH- আয়নের সংখ্যা বেশি হয় তাহলে সেটা ক্ষারীয় হয়। তারপরে নেক্সট বলছে আম্লিক দ্রবণে OH- আয়ন থেকে এবং ক্ষারীয় দ্রবণে H+ আয়ন থাকে।
আম্লিকের মধ্যে OH মাইনাস থাকে আর ক্ষারকের মধ্যে H প্লাস থাকে। তাহলে ক্ষারকের মধ্যে যেহেতু H প্লাস থাকে, যেটাতে H প্লাস বেশি রয়েছে সেটা তাহলে বেশি ক্ষারীয়, আর যেটাতে OH মাইনাস বেশি রয়েছে সেটা বেশি আম্লিক। আম্লিক ও ক্ষারীয় উভয় দ্রবণের H প্লাস আয়ন থাকে। আর এই H প্লাস আয়ন এমন একটা হাইড্রোজেন আয়ন যেটা আম্লিক এবং ক্ষার এদের দুজনের মধ্যেরই অবস্থান করে থাকে। এবারে কি করে জানবো কোন দ্রবণে H প্লাস এবং OH মাইনাস রয়েছে বা কতটা রয়েছে? যদি H বেশি থাকে তাহলে সেটা ক্ষার, আর যদি OH বেশি থাকে সেটা আম্লিক। এটা তো আমরা জেনে গেলাম, কিন্তু কিভাবে বুঝবো যে ওর মধ্যে H আছে ওর মধ্যে OH আছে? সেটা জানবার জন্য 1909 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সোরেনসেন এই জলীয় দ্রবণে NH3O প্লাস বা H মাইনাস আয়নের গাঢ়ত্ব প্রকাশ করেন পিএইচ স্কেল ব্যবহার করে। পিএইচ স্কেল একটা সোরেনসেন আবিষ্কার করেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো তরলের মধ্যে কোনটা কতটা বেশি রয়েছে। এই পিএইচ কথাটার অর্থ কি? জার্মান শব্দ পোটেন্স, যার অর্থ হচ্ছে ক্ষমতা। এই পোটেন্স থেকে পি কথাটিকে নেওয়া হয়েছে, আর H3O প্লাস এই আয়ন থেকে H কথাটি নেওয়া হয়েছে। এই নিয়ে হয়ে গেল যে পিএইচ। ওকে, পিএইচ স্কেলটি ঠিক এরকম দেখতে হয়ে থাকে। যেমন তোমাদের স্কেলে 0 থেকে 15 সেন্টিমিটার হয়, ঠিক এটা 0 থেকে 14 পর্যন্ত হয়ে থাকে। এই যে 7 রয়েছে 7, এটি হচ্ছে পশম, না অ্যাসিড মানে না অ্যাসিডিটি না ক্ষারীয়। এই 7 থেকে 6, 5, 4, 3, 2, 1 যত 0-র দিকে আসবে তত আম্লিকতা দ্রবণ বাড়বে। আর এই 7 থেকে 14-র দিকে যত আসবে তত ক্ষারীয় দ্রবণ হয়ে থাকবে, দ্রবণটি তত ক্ষারীয় প্রকৃতির হবে। তো এখানে এই 11 থেকে 14 পর্যন্ত মানকে আমরা তীব্র ক্ষার দ্রবণ বলবো, এবং এই 7 থেকে 11 পর্যন্ত মানকে আমরা মৃদু ক্ষার দ্রবণ বলে থাকি। আর এদিকে 4 থেকে 7 পর্যন্ত মৃদু অ্যাসিড, আর 0 থেকে 4 পর্যন্ত তীব্র অ্যাসিড বলা হয়ে থাকে। যদি পরীক্ষাতে বা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কোনো তরলের পিএইচ মান 7 রয়েছে এবং পিএইচ মান 6 রয়েছে, এর মধ্যে কোনটি প্রশম প্রকৃতির, অবশ্যই অ্যান্সারটি হবে 7। যদি জিজ্ঞাসা করা হয় যে কোনো দ্রবণের পিএইচ মান 5 এবং আর একটি দ্রবণের পিএইচ মান 1, তাহলে এটির মধ্যে কোনটা তীব্র আম্লিক প্রকৃতির, অবশ্যই 1 হয়ে যাবে। ঠিক এরকমই কয়েকটা দ্রবণের পিএইচ মান দেওয়া হয়েছে। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটি হচ্ছে 0, মানে সবথেকে তীব্র অ্যাসিড। পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড 1.0, পাকস্থলীর জারক রস 1.4, লেবুর রস 2.5, ভিনিগার 4 হয়ে থাকে, দুধ 6.5, জল হয়ে থাকে 7, রক্ত হয়ে থাকে 7.4। ওকে, পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন দিতে পারে যে দুধের পিএইচ মান কত, অবশ্যই অ্যান্সার হয়ে যাবে 6.5। ওকে, নেক্সট আমরা যাব পিএইচ স্কেল। কোনো তরলের মধ্যে একটা পেপার পাওয়া যায় যেটার নাম লিটমাস পেপার। সেই পেপারটিকে কোনো দ্রবণের মধ্যে দ্রবীভূত করলে সেই পিএইচ পেপারটির কালার 14 রকমের কালার হয়ে থাকে। তো সেই কালারটি এই কালারগুলোর সঙ্গে যেটির সাথে ম্যাচ করবে তার পিএইচ, সেই তরলটির পিএইচ মান তত হয়ে যাবে। ওকে, ধরো এখানে একটি পেজ নেওয়া হলো যার কালারটি রয়েছে ঠিক ব্ল্যাক,
ব্ল্যাক বা একে ব্লুও বলা যেতে পারে। দেখো এই কালারটি অনেকটা এই 14 সাথে ম্যাচ করছে, তাহলে আমরা বলে দেব যে ওই তরলটি পিএইচ মান 14। আর একটি ধরো তরল নেওয়া হয়েছে, এই তরলের মধ্যে একটা পিএইচ পেপার দ্রবীভূত করা হলো। দ্রবীভূত করার পরে পিএইচটির কালার পরিবর্তন করে কালারটি হয়ে গেল রেড। ওকে, তাহলে আমরা এই রেড পেপারটি ম্যাচ করাবো যে কোন কালারটির সাথে ম্যাচ করে, অবশ্যই 1-এর সাথে ম্যাচ করছে। দেখো 1-এর গাঢ়ত্বটা বেশি, তারপরে কিন্তু 2 রয়েছে, তারপরে 3, তারপরে 4। 4-এর গাঢ়ত্বটা কিন্তু কম রয়েছে। তাহলে আমাদের এই পিএইচ পেপারটি ঠিক 1-এর সাথে ম্যাচ করছে, তাহলে আমরা বলতে পারি এই তরলের পিএইচ মান 1। তাহলে এটি হচ্ছে অ্যাসিডিটি, মানে অ্যাসিড প্রকৃতি। ওকে, নেক্সট আমরা এই দৈনন্দিন জীবনে পিএইচের গুরুত্বটা কি সেটা আমরা একটু জেনে নেব। শর্করা জাতীয় খাদ্য বা অন্যান্য খাদ্যকণা দাঁতের ফাঁকে ফাঁকে আটকে থাকলে ওই সব খাদ্যের উপর মুখের ভেতর থাকা ব্যাকটেরিয়ার প্রভাবে পচন ঘটে ও অ্যাসিড উৎপন্ন করে। তাহলে আমাদের দাঁতের মধ্যে খাবার যদি থেকে যায় সেটি কোন অ্যাসিডে পরিণত হয়? ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। এর ফলে উৎপন্ন পিএইচটির মান কী হবে? 5.5 এর নিচে চলে আসবে। শরীরের সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, যেটা দাঁতের এনামেল বলা হয়ে থাকে। তো ওই পদার্থটি 5.5-এর নিচে নেমে এলে সেটা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করবে। যেমন দেখতে পাচ্ছ এই যে দাঁতগুলো এই রকম জায়গাগুলোতে ক্ষয় হয়ে গেছে। ক্ষয় কেন হচ্ছে? কারণ ওই দাঁতের মধ্যে খাবার থেকে যাওয়ার কারণে ওই দাঁতটি অ্যাসিডিটি হয়ে গেছে। আর কীরকমই অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড হয়েছে। আর ওই ল্যাকটিক অ্যাসিড হয়ে যাওয়ার জন্য ওই অ্যাসিডটি দাঁতের ক্ষতর সৃষ্টি করে। শুধু দাঁত নয়, এছাড়াও অনেক কিছু ক্ষত সৃষ্টি করে থাকে, সেটা আমরা একটু পরেই জানব। আর এই কারণে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি তার মধ্যে অ্যাসিডকে প্রশমিত করার জন্য দাঁতের মধ্যে ক্ষার রয়েছে, আমরা ক্ষারীয় টুথপেস্ট ব্যবহার করি। তাই আমরা টিভির মধ্যে অ্যাড দেখি, তোমার টুথপেস্টে কি লবণ রয়েছে? ওকে, কারণ কি দাঁতের মধ্যে যে অ্যাসিডটা রয়েছে তাকে প্রশমন বা প্রশম করার জন্য আমরা ক্ষারীয় ব্যবহার করব। এবার এই প্রশম জিনিসটা কি? যে প্রশমটা আমরা একটু আগে জেনে এলাম যে 7 হয়ে থাকে প্রশম, না ক্ষার না অ্যাসিডিটি। আর না ক্ষার না অ্যাসিড হলে তাহলেই আমাদের দাঁতটি ভালো থাকবে। নেক্সট, এই পিএইচের ফলে মাছের কি ক্ষতি হয়ে থাকে? যে পিএইচের জন্য আমাদের জলের পুকুরে যদি অ্যাসিডিটিটা বেড়ে যায় তাহলে আমাদের মাছগুলো মারা যেতে পারে। কীভাবে বেড়ে যাবে? বায়ুমণ্ডলে যে SO2 এবং NO2 ঘুরে বেড়ায়, ওইগুলো বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি হয়, আর সেই অ্যাসিডের মান হয় 5.6 এর নিচে। আর এই বৃষ্টিকে আমরা অম্লবৃষ্টি বলে থাকি। আর ওই অম্লবৃষ্টি যখন নদী, পুকুর, হ্রদের মধ্যে পড়বে তখন ওখানে যে মাছগুলো রয়েছে অত্যাধিক অ্যাসিডিটির কারণে মাছগুলো মারা যেতে পারে। ওকে, আর এই পিএইচ মানটি কৃষির ওপর মানে চাষবাসের ওপর কীভাবে নির্ভর করে? যে উদ্ভিদের সুষম বৃদ্ধির জন্য মৃত্তিকার পিএইচ মান 7-এর কাছাকাছি থাকা প্রয়োজন। মাটির পিএইচ মান যদি 7 থাকে, না অ্যাসিডিটি না ক্ষারীয়, প্রশম প্রকৃতির হবে, তাতে চাষবাস খুবই ভালো হয়। আর মাটি অতিরিক্ত আম্লিক বা অতিরিক্ত ক্ষারীয় হলে সেই মাটিতে উদ্ভিদ জন্মায় না বা তাদের বৃদ্ধি একেবারেই হয় না। অম্লবৃষ্টি এবং রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির অম্লতা বৃদ্ধি পায়। পিএইচ মান 4-এর কাছাকাছি চলে যাচ্ছে। 4 কোথায় 7 হওয়ার কথা সেখানে 4 হয়ে যাচ্ছে, মানে মাটির মধ্যে কতটা অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর এমন অ্যাসিডিটি বৃদ্ধি পেলে বলছে
8 হয়ে যায়, এদিকে 4 হয়ে যায়, 4 হয়ে গেলে অ্যাসিডিটি হয়ে যাবে, এবং হচ্ছে 8.3 যদি হয়ে যায় তাহলে এটি ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। কেন হয়? ওই অম্লবৃষ্টি আর রাসায়নিক সার ব্যবহার করার কারণে। আর শস্য উৎপাদন ঠিকমতো করতে হলে মাটির অম্লতা বা ক্ষারকীয়তা প্রশমন হওয়া দরকার। মাটি অতিরিক্ত আম্লিক হলে প্রশমিত পরিমাণ চুন বা কলিচুন ব্যবহার করা হয়। যারা চাষবাস বাড়িতে রয়েছে তারা দেখবে মাটিতে একটা চাষ উঠে গেলে নতুন চাষ করার আগে কিছুদিন আগে চুন দেওয়া হয়। চুন কেন দেওয়া হয়? এই কারণেই চুন দেওয়া হয়ে থাকে যে ওই মাটিটাকে প্রশমন করার জন্য, না ক্ষারীয় না অ্যাসিডিটি। ওকে, যদি পরীক্ষাতে প্রশ্ন পড়ে যে কৃষিকাজের ওপর পিএইচের ভূমিকা কি, তোমরা এটা লিখে দিতে পারবে। আর যদি বলে মাছের ওপর বা জলের ওপর হলে তাহলে এটা তোমরা লিখে দিবে। ওকে, এই যে এইটা। নেক্সট, অক্সাইড। অক্সাইডটা কি? যে অক্সিজেন ও অন্য কোনো মৌলের সংযোগ উৎপন্ন দ্বিযৌগকে আমরা বলে থাকবো অক্সাইড। অক্সিজেন এবং অন্য কোনো মৌল একসঙ্গে মিলিত হয়ে অক্সাইড তৈরি হয়ে থাকে। যেমন দেখো, এই যে অক্সাইড, অক্সিজেনের হচ্ছে ও এবং অন্য কোনো মৌল হচ্ছে সিইউ, এরা দুজন একে অপরে যুক্ত হয়ে হয়ে গেল অক্সাইড। একই রকমের এই দেখো CO2, O2 মানে এখানে আমরা বলতে পারি CO প্লাস ও, তাহলে ও হচ্ছে অক্সিজেন, তার সঙ্গে CO যুক্ত হয়ে হয়ে গেল কি অক্সাইড। এই অক্সাইড আবার 3 রকমের হয়। একটা হচ্ছে আম্লিক অক্সাইড, আর একটি ক্ষারীয় অক্সাইড, আর একটা উভধর্মী অক্সাইড। এবারে 3টি অক্সাইড সম্পর্কে তাহলে আমরা এখন জানব আম্লিক অক্সাইড। যেসব অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে এবং তাহলে জলের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসিড উৎপন্ন করে তাকে আমরা বলবো আম্লিক অক্সাইড। এখানে বলছে দেখো, যেসব অক্সাইড, আমরা এখানে অক্সাইড হিসাবে কিছু সংজ্ঞা আমরা জেনেছি, কিউপিক অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এইসব। এখানে বলছে যেসব অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে। দেখো অক্সাইড হচ্ছে NaOH, হচ্ছে সরি এ হচ্ছে CO2 হচ্ছে অক্সাইড। বলছে ক্ষারের সঙ্গে মানে NaOH এর সঙ্গে বিক্রিয়া করছে, আমি নিচে লিখে দিয়েছি। বিক্রিয়া করলে লবণ আর জল উৎপন্ন করে। লবণ হচ্ছে Na2CO3 এবং জল হচ্ছে H2 উৎপন্ন করে। এবং জলের সঙ্গে বিক্রিয়ায় ওই CO2 জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করবে। যে H2CO3, এটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। তাহলে এই সিওকে আমরা বলবো কি আম্লিক অক্সাইড। একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, এরকমই অনেক এক্সাম্পল রয়েছে, তার মধ্যে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝালাম। নেক্সট বলছে যেসব অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে। আমরা এখানে সিওকেও বলতে পারবো, কারণ সিও, আচ্ছা সরি, এটা হচ্ছে ক্ষারের সঙ্গে, এখানে বলছে অ্যাসিডের সঙ্গে। তাহলে অ্যাসিড আমরা একটা উদাহরণ নিয়ে নিলাম যে HCl। এই HCl এর সঙ্গে Na2 এবং O, এটা হচ্ছে অক্সাইড, সোডিয়াম অক্সাইড। এই সোডিয়াম অক্সাইডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে বলছে লবণ আর জল উৎপন্ন করবে। এই যে NaCl লবণ এবং জল উৎপন্ন করছে। তাহলে এই Na2 এবং ওকে আমরা বলবো কি ক্ষারীয় অক্সাইড। নেক্সট হচ্ছে উভধর্মী অক্সাইড। এখানে বলছে যেসব অক্সাইড তীব্র ক্ষারের সংস্পর্শে মৃদু আম্লিক অক্সাইড এবং তীব্র অ্যাসিডের সংস্পর্শে মৃদু ক্ষারীয় অক্সাইডের মতো আচরণ করে। মানে এমন এক ব্যক্তি তীব্র ক্ষারের মধ্যে রাখলে মৃদু অ্যাসিডের মতো কাজ করবে, আর তীব্র অ্যাসিডে রাখলে মৃদু অক্সাইডের মতো কাজ করে থাকবে। অর্থাৎ তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড উভয়ের সঙ্গেই বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে, তাকে আমরা বলবো উভধর্মী অক্সাইড। একটা উদাহরণ দেওয়া হয়েছে যে জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, এই দুজন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার
উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে এবং ওই অক্সাইডগুলি তীব্র অ্যাসিডের সংস্পর্শে এসে মৃদু ক্ষারকীয় অ্যাসিডের মতো অক্সাইডের মতো কাজ করে এবং তীব্র ক্ষারের সংস্পর্শে এলে মৃদু আম্লিক মতো কাজ করবে। মানে মায়ের কাছে গেলে বাবাকে ভয় দেখাবে, বাবার কাছে গেলে মাকে ভয় দেখাবে, এই রকমই কারবার। তাহলে এই সব অ্যাসিডকে আমরা বলে থাকবো উভধর্মী অক্সাইড। ওকে, নেক্সট, জলের আম্লিকতা বৃদ্ধি, মানে জলের অ্যাসিডিটি বা অ্যাসিডিক কিভাবে হয়। তাহলে আমরা এটুকু জানি, জলে তো কেউ আর অ্যাসিডিটি বাড়ানোর জন্য লেবুর রস দিয়ে দিবেনি শরবত করার জন্য পুকুরে, বড় বড় দিঘিতে। তাহলে কিভাবে পুকুরের জল অ্যাসিডিটি হয়? আমরা একটু আগে জেনে এসেছিলাম যে পুকুরে মাছ মরে যাওয়া। বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং এখানে বলা যায় সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিডে পরিণত হয়। জলের সঙ্গে মিশে এগুলো বিক্রিয়া করে অ্যাসিড তৈরি হয়, আর ওই অ্যাসিড যখন বৃষ্টি হিসাবে আমাদের ভূপৃষ্ঠে নেমে আসবে, মাটিতে পড়লে চাষবাসের ক্ষতি করবে এবং জলের মধ্যে পড়লে জলের আম্লিকতা বৃদ্ধি করবে, যাকে আমরা অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে থাকি। এবার এই অম্ল বৃষ্টির ফলে আমাদের কি কি ক্ষতি হয়? আমরা প্রথমেই জেনেছিলাম যে দাঁতের মধ্যে খাবার জমে থাকার পরে অ্যাসিডিটি হয়ে যায় এবং ওই অ্যাসিডিটি বা অ্যাসিড দাঁতের ক্ষয় করে। এখানে আমরা কিছু ক্ষয় সম্পর্কে জানব। অম্লবৃষ্টি পরিবেশের সমস্ত উপাদানের মারাত্মক ক্ষতি করে। মাটির অম্লতা বেড়ে যাওয়ার ফলে ফসলের উৎপাদন হার দারুণভাবে কমে যায় এবং গাছপালা ও বনভূমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাটি অনুর্বর বা পুরোপুরি বন্ধ্যা হয়ে যেতে পারে। বন্ধ্যা বলতে আমরা এই ঘটনাটা আমরা একটু আগেই পড়ে এসেছি। আর বন্ধ্যা মানে যে ফসল উৎপাদনের ক্ষমতাটা থাকবে না, একরকমই দেখতে গেলে মরুভূমিতে কোনোভাবে ফসল উৎপাদনের ক্ষমতা নেই, ঠিক সেরকমই মরুভূমিকে আমরা বলবো বন্ধ্যা। এরপরে বলছে অম্ল বৃষ্টির ফলে নদী, পুকুর ও জলাশয়ের অম্লত্ব বৃদ্ধি পেয়ে মাছ ও জলজ প্রাণীর শারীরিক প্রক্রিয়া ব্যাহত হয়। এর ফলে জলাশয়ে মাছ শূন্য হয়ে যেতে পারে। এর ফলে বাস্তুতন্ত্রে মারাত্মক ক্ষতি পড়ে, এটাও আমরা আগে জেনেছি। অম্লবৃষ্টি প্রাণীর পক্ষে খুবই ক্ষতিকর। এই বৃষ্টি প্রাণীর নিরাপক ও স্নায়ুতন্ত্রে মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। এই অম্লবৃষ্টি শুধু জল, মাটি নয়, যে কোনো যার ক্ষেত্রে হোক প্রত্যেকের ক্ষেত্রে সমস্যা দিয়ে থাকে। কোনোদিন এই অম্লবৃষ্টি ভালো কাজ করেনি। আমাদের এই যে এখন টেম্পারেচার হচ্ছে প্রায় ম্যাক্সিমাম চলে যাচ্ছে 41-42, এই টেম্পারেচারের পর যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকবে। অম্ল বৃষ্টি ধাতু নির্মিত সেতু, বিভিন্ন কাঠামো, অট্টালিকা, বাড়িঘর ও তাজমহলের মতো শ্বেতপাথরের নির্মিত ঐতিহাসিক সৌধের ক্ষতি সাধন করে থাকে। একে আমরা স্টোন ক্যান্সার বলে থাকি। মানে বড় বড় পাথর, মার্বেলে দিয়ে যেসব প্রাসাদ তৈরি করা রয়েছে, যেসব মন্দির তৈরি করা রয়েছে, তাদের ওপর অ্যাসিড বৃষ্টি পড়ার ফলে সেই অ্যাসিডটি ক্ষয় হয়, সেই মন্দিরটি, সেই পাথরগুলো ক্ষয় হয়, আর সেখানে বড় বড় কালো কালো দাগ পড়ে যায়। আমরা সেই একবারে প্রথমেই জেনে এসেছি অ্যাসিডের ব্যবহার কি, যে মানুষের ত্বকে পড়লে কালো কালো দাগ হয়ে যায়, ঠিক ক্যান্সারের মতো। ঠিক সেরকমই এই পাথরের ক্ষেত্রেও হয়ে থাকে। তাই আমরা ওই কালো কালো দাগগুলোকে বলবো স্টোন ক্যান্সার। নিচে কিছু বিক্রিয়া হিসাবে দেওয়া রয়েছে, এটা তোমরা দেখে নিতে পারো। নেক্সট আমরা এলাম প্রশমন, যেটা আমরা পিএইচ স্কেলেই আমরা প্রশম কথাটি আমরা পড়ে এসেছি। এই প্রশমনটা কি, যে আরহেনেসের মতে, মানে আরহেনেস বলতে একজন বিজ্ঞানী, যে বিক্রিয়ায় অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং ক্ষারের হাইড্রোক্সিন আয়ন সম্পূর্ণরূপে বিক্রিয়া করে প্রায় অবিয়োজিত জলের অণু উৎপন্ন করে, তাকে প্রশমন বলি বা প্রশমন বলা হয়ে থাকে। মানে হাইড্রোজেন এবং ক্ষার এরা একে অপরে বিক্রিয়া করে এমন একটা সাধারণ নর্মাল জল হয়ে গেছে,
যেটা অবিয়োজিত। অবিয়োজিত কথাটির অর্থ হচ্ছে না ক্ষার না অ্যাসিডিটি, সে কারো সঙ্গে বিয়োজন হবে না। যদি ক্ষার হতো তাহলে অ্যাসিডের ওপর আকর্ষণ আকর্ষণ করত এবং তার সঙ্গে বিক্রিয়া করার চেষ্টা করত। আর যদি ক্ষার হতো তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করার চেষ্টা করতো, কিন্তু সে এমন একটা মানুষ বা এমন একটা লিঙ্গ যে সে কারো সঙ্গে বিক্রিয়া করতে চায় না। যেমন এখানে একটা ক্ষার প্লাস অ্যাসিড, এদের দুজনকে যোগ করলে লবণ আর জল উৎপন্ন হবে, আর এটি হচ্ছে আমাদের প্রশমন উদাহরণ। অ্যান্টাসিড, যে মানব শরীরে অতিরিক্ত অ্যাসিড প্রশমিত করার জন্য মিল্ক অফ ম্যাগনেসিয়াম ওষুধ খাওয়া হয়, একে অ্যান্টাসিড বলে। অত্যাধিক অ্যাসিডিটি মানে আমরা যখন বন্ধুর পয়সা খাবো বা একটা বিয়ে বাড়িতে খেতে যাব, অন্নপ্রাশনে খেতে যাব, তখন আমরা কি করি, পেট ভরে যা আছে যা পারি সব যতক্ষণ পেটে যায় ততক্ষণ আমরা ঢুকিয়ে নিচ্ছি। তাহলে এই যে খাওয়ার পরে যে অ্যাসিডিটি একটা ভাব চলে আসে, বুক জ্বালা জ্বালা করে, গলা জ্বালা জ্বালা করে, তো এই অ্যাসিডিটির থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য যে ওষুধটি বা যে মেডিসিনটি আমরা ব্যবহার করে থাকি সেটিকে আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়াম বলে থাকব। কিন্তু এবার আমরা ইনো ব্যবহার করি, ইনোর মধ্যেই কিন্তু এই জিনিসটা রয়েছে। আমরা ওটা যে কোম্পানি আবিষ্কার কোম্পানি ওই ইনোটাকে তৈরি করেছে সেটির একটা আলাদা নাম দিয়ে দিয়েছে, কোম্পানি নাম দিয়েছে, কিন্তু আমরা এখানে মূলত কি ব্যবহার করি, মিল্ক অফ ম্যাগনেসিয়াম ব্যবহার করে থাকি, যেটা আমাদের শরীরে গেলে আর অ্যাসিড থাকে না, সেটা প্রশমন হয়ে যায়। এই মিল্ক অফ ম্যাগনেসিয়ামের সংকেত MgOH এর হোল2, এর মধ্যে প্রধান উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোং ডাইঅক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। এই দুটো ব্যাপারটা কিন্তু আলাদা। ম্যাগনেসিয়াম এটা হয়ে গেল হাইড্রক্সাইড, আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। ওকে, নেক্সট লবণের শ্রেণীবিভাগ। আমরা আবার লবণকে 3 ভাগে ভাগ করে থাকি। কীরকমই, যে লবণের গঠন আর ধর্মের উপর নির্ভর করে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে শ্রমিত লবণ, আম্লিক বা বাইকার্বনেট, আর একটি রয়েছে ক্ষারকীয় লবণ। ওকে, এবারে আমরা একটা একটা জানবো যে শ্রমিত লবণটা কি। অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর তুল্য যৌগমূলকের দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হওয়ার ফলে উৎপন্ন যৌগকে আমরা শ্রমিত লবণ বলে থাকব, যেটা পটাশিয়াম নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরেট, এইগুলো হচ্ছে এক প্রকার শ্রমিত লবণ। এরপর হচ্ছে আম্লিক বা বাইকার্ব লবণ কি, বহু ক্ষারীয় অ্যাসিডকে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা অধাতুর তুল্য যৌগমূলকের দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হওয়ার ফলে উৎপন্ন যৌগকে আমরা আম্লিক লবণ বা বাই লবণ বলে থাকি। যেমন কিছু উদাহরণ হয়েছে ক্যালসিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, এইসব। নেক্সট আমরা আসছি ক্ষারকীয় লবণ। এটি বহু আম্লীয়, সেটি ছিল বহু ক্ষারীয়, এটা হচ্ছে বহু আম্লীয়। ক্ষারকের হাইড্রক্সিল বা অক্সাইডমূলক কোনো অ্যাসিডের দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হওয়ার ফলে উৎপন্ন যৌগকে আমরা ক্ষারীয় লবণ বলে থাকি। এই যে অম্ল, বহু আম্লিক ক্ষারকের অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে যেটি তৈরি হয় সেটি হচ্ছে ক্ষারকীয় লবণ। কিছু উদাহরণ বলা হয়েছে ক্ষারকীয় লেড ক্লোরাইড, ক্ষারকীয় কপার সালফেট, এছাড়াও ইত্যাদি। আমরা মোটামুটি আজকে টপিকে আমাদের যেগুলো ছিল প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো প্রতিনিয়ত তোমাদের একটা কোশ্চেন দিয়ে রাখি, যেটা আজকের কোশ্চেন রয়েছে লেবু রসের পিএইচ
কত অবশ্যই তোমরা ক্লাস শেষে কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবে না। ওকে, তাহলে আজকে আমাদের যে টপিকগুলো ছিল প্রায় আমরা সব কিছু কমপ্লিট করে নিলাম। আমি একবার প্রথমেও বলেছি, যেহেতু আজকে কমপ্লিট হয়ে গেল, নেক্সট ডে আমরা অনুশীলনীমূলক অ্যাসিড, ক্ষার, লবণ এই চ্যাপ্টারে যে অনুশীলনীমূলক কোশ্চেনগুলো রয়েছে ওই কোশ্চেনগুলো নিয়ে আমরা আগামীকাল ক্লাসে আলোচনা করব। ওকে, তো আজকের ক্লাস এটুকুই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। তাহলে সবাইকে এতক্ষণ ক্লাসে যুক্ত থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটা এখানেই রাখলাম।